আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আনতে চায় স্বচ্ছতা। উপকারভোগীর সংখ্যা বাড়বে প্রায় 10 লাখ, তবে 1/3 কর্মসূচি বাতিল হতে পারে। 140টি কর্মসূচির মধ্যে 38টিকে দরিদ্র বান্ধব হিসেবে ধরা হচ্ছে। এসব কর্মসূচির সহায়তা অতি দরিদ্রদের জন্য নির্ধারিত থাকবে। এই বিষয়ে আমরা এবারে আলোচনা করতে চাই। পর্যালোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অনলাইনে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর গোলাম মোয়াজ্জেম, অভিযোগ উঠেছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ আসলে যতটা বলা হচ্ছে বাস্তবে ততটা নয়। এতে উন্নয়ন বাজেটের বিভিন্ন কর্মসূচিও যুক্ত রয়েছে। এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? দেখুন, এই অভিযোগটি দীর্ঘকালীন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে বাজেট থাকে তার ভিতরে সঞ্চয়পত্রের সুদের পেমেন্ট, কৃষি খাতে যে সাবসিডি দেওয়া হয় সে ভর্তুকির অংশ, তারপর হচ্ছে পেনশনভোগীদের অর্থ, এই ধরনের বিভিন্ন অর্থ এটার ভিতরে যুক্ত রয়েছে। সুতরাং সেই দিক থেকে আপনি যে প্রশ্নটি করলেন যে উন্নয়ন বাজেটের বিভিন্ন দিক এটার ভিতরে জড়িত থাকছে কিছুটা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, সেই বিষয়টি রয়েছে। আমাদের কাছে প্রত্যাশা আগামী বাজেটে যে অন্তর্বর্তী সরকার যেহেতু সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন এবং অর্থনৈতিক যে কমিশন করা হয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, তারাও বেশ কিছু সুপারিশ দিয়েছে সুস্পষ্ট যে কি কি জায়গাগুলোতে এই সংস্কারটি দরকার। সেই আলোকে যে 8টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে তারা বিবেচনা করেছেন যে এগুলো সামাজিক নিরাপত্তার অংশ হওয়া উচিত না, সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটি আমরা দেখতে চাই। বিশেষ করে পেনশনের টাকাটিকে বলা হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে আলাদা করা, কৃষিতে ভর্তুকির বিষয়টাকে আলাদা করতে বলা হয়েছে, সঞ্চয়পত্রের সুদের হারের টাকাটিকেও এখান থেকে আলাদা করে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই জিনিসগুলোর ব্যাপারে কি ধরনের উদ্যোগ আগামী বাজেটে দেখা যায় সেটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটাও ঠিক যে তারা কিছু কিছু কর্মসূচি কমিয়ে আনতে যাচ্ছে, যেটি আপনি রিপোর্টে বলছিলেন। আমাদের কাছে সেটিও যৌক্তিক মনে হয়, তবে দেখবার বিষয় হচ্ছে কোন ধরনের কর্মসূচিকে বাদ দেওয়া হচ্ছে এবং সেগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক ইঙ্গিত রয়েছে কিনা বা রাজনৈতিক দিক রয়েছে কিনা। কেননা বিগত সরকারের সময় এমন অনেক কর্মসূচি ছিল যেগুলো খুব ইতিবাচক ভূমিকা রেখেছে, সেই ধরনের কর্মসূচি অব্যাহত রাখারও দরকার আছে। সেগুলো যেন আবার রাজনৈতিক কোনো বিবেচনায় যেন বাদ না পড়ে, সেটাও গুরুত্বের সাথে বিবেচনার প্রয়োজন রয়েছে। জি, আপনি সংস্কারের কথাই বলছিলেন, আপনার বক্তব্যে উঠে আসছে। তো এই যে সংস্কার করবার ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে? নিশ্চয়ই রাজনৈতিক বিষয় বিবেচনাও একটি অন্যতম চ্যালেঞ্জ। আপনার প্রশ্নটি আমি ঠিক মতো বুঝতে পারিনি, আরেকবার যদি বলবেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তো সংস্কারের দাবি উঠেছে, তো এই ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি বলে আপনি মনে করেন? ওকে, আমার ধারণা যে মূল চ্যালেঞ্জটি আসলে হচ্ছে বাজেটের যেভাবে কাঠামো, যেভাবে বাজেট বাস্তবায়িত হয় সেই কাঠামোর দিক থেকে এটা এমন একটি শক্ত কাঠামো যেটার ভিতরে আপনি কোনো ধরনের পরিবর্তন আনতে কেউ সহজ সাধ্য না। কেননা একটা বাজেট প্রায় 1 বছর ধরে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে এবং এই যে সামাজিক নিরাপত্তা খাতের জন্য যে বরাদ্দগুলো বিভিন্ন খাত বা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত, সেগুলো তাদের বাজেটের একটি বছর শুরুর পরপরই আগস্ট মাস থেকে আলোচনা শুরু হয় এবং সেখান থেকে উত্তরোত্তর এই আলোচনাগুলো চলতে থাকে। সুতরাং হঠাৎ করে কোনো একটা বড় রকমের কাঠামোগত পরিবর্তন আনা এবং মন্ত্রণালয়গুলোতে সে অনুযায়ী বিন্যস্ত করা, এই কাজটি কষ্টসাধ্য। সুতরাং প্রথমত রাজনৈতিকভাবে এই অঙ্গীকারটি নেওয়া দরকার আছে যে বাজেটের এই কাঠামোর ভিতরে কি ধরনের বড় পরিবর্তন আসবে, কেননা এটা সরকারের সামগ্রিক মধ্যমেয়াদী বাজেট কৌশল এবং বাৎসরিক বাজেট কৌশলের অংশ। সুতরাং সেদিক থেকে যদি সরকার বছরের একেবারে শুরুতে যেমন 2027কে টার্গেট করে এখন উদ্যোগ নেওয়া দরকার, যে 27-এ গিয়ে যে বাজেট হবে সেখানে এই সামাজিক নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে কি কি পরিবর্তন তারা চান। 26-এ আর সম্ভব না, 27-এর ক্ষেত্রে এখনই যদি এই উদ্যোগগুলো নেওয়া শুরু হয় বাজেট ঘোষণার পরপরই, তাহলে কিন্তু কাঠামোগত জায়গাগুলোতে কি পরিবর্তন দরকার হবে, কোন কোন মন্ত্রণালয়ের বাজেটে কি ধরনের বিন্যাসের পরিবর্তন দরকার হবে, সেই জিনিসগুলো শুরু থেকে আলোচনা করলে এই পরিবর্তনটি আনাটি তুলনামূলকভাবে সহজতর। এটি হলো কাঠামোগত দিক। আর একটি দিক হলো যে এর ভিতরে বিপুল সংখ্যক যারা জড়িত হন, সুবিধাভোগী হন, বিভিন্ন সরকারের সময় এটা দেখা গিয়েছে রাজনৈতিক প্রভাবে যারা যোগ্য নন তারাও এর ভিতরে যুক্ত হন, তাদেরকে বাদ দেওয়া, যারা যুক্ত তাদেরকে যুক্ত করা। আবার এর একটা ডাইনামিক পার্ট আছে, একজন এখানে ঢুকলেন এবং কিছুদিন পর তার হয়তো সেটা প্রয়োজন নেই, এটা দেখবার জন্য এক ধরনের মূল্যায়ন দরকার
দরকার হয় প্রতি ৩-৪ বছর পর পর, যে হ্যাঁ যাদেরকে দেওয়া হচ্ছে তারা এখনো তাদের দরকার আছে কিনা, এই ধরনের মূল্যায়ন কাঠামোগুলো যাচাই বাছাই করা, রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে যারা যুক্ত তাদেরকে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা করতে পারিনি। এবং এটার জন্য একটা ডিজিটাল একটা ডেটাবেস হবার কাজ চলছে, কিন্তু এখনো কাজটি মন্ত্রণালয় ভিত্তিক বিক্ষিপ্ত ভাবে হচ্ছে, এটা এখনো ইন্টিগ্রেটেড করা যায়নি। সুতরাং এই কাজগুলো করার প্রয়োজন রয়েছে। দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য নিরাপত্তা কর্মসূচিতে যে বরাদ্দ, সেটি কি যথেষ্ট মনে করেন? অবশ্যই না। দেখবেন যে যে বরাদ্দগুলো রয়েছে 500 টাকা থেকে এটা হয়তো 650 করা হয়েছে, যারা কিনা মার্জিনালাইজ কমিউনিটি, যারা বিভিন্ন ধরনের ডিসেবলড রয়েছেন তাদের 800 থেকে এটা 950 করা হয়েছে। যারা ওল্ড এজ মাদার রয়েছে তাদের এটা 600 থেকে 650 করা হয়েছে, অথবা কাউকে 500 থেকে 550 টাকা হচ্ছে। এই যে মাত্র 50 টাকা বাড়ানো হয়েছে, এটা তো বাড়ানোটা একদিক থেকে যেমন অপ্রতুল, আবার আপনি যদি এটিকে চালের হিসেবে নেন, এখন 50 টাকা করে মোটা চাল যায়, তো 500 টাকা করে হলে মোটা চালে মাত্র 10 কেজি চাল পাওয়া যায়, এবং একটা পরিবারে 1.5 কেজি চাল লাগে প্রতিদিন, তো 10 কেজি চালে মাত্র 7 দিনের টাকা পাওয়া যায় শুধু চালের হিসেবেই। সুতরাং এটা কোনোভাবেই পর্যাপ্ত না। আমাদের সিপিডির পক্ষ থেকে আমরা বেশ আগে বলেছিলাম যে এই টাকাটিকে গ্র্যাজুয়ালি 2000 থেকে 3000 টাকায় নিয়ে যাওয়া দরকার, এবং সেটা সম্ভব যদি যারা এর সঙ্গে যুক্ত না এদেরকে যদি এটার বাইরে রাখা যায়, এবং যে সমস্ত কর্মসূচি এটার সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার কথা না এটাকে বাইরে রেখে সামাজিক নিরাপত্তাকে যদি ডেডিকেটেডলি সাজানো যায়, এবং এটার জন্য যদি যে বড় বাজেটটি 17% যে বাজেট আছে সেটি যদি সেখানে দেওয়া যায়, তাহলে অবশ্যই টাকাটি সংখ্যায় এবং পরিমাণে বৃদ্ধি করা সম্ভব। জি, আপনার কাছে একদম শেষ প্রশ্নটি করতে চাই। এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই যে নতুন বাজেট আসতে যাচ্ছে, এই বাজেটটি কতটুকু জনবান্ধব হবে বলে মনে করেন? দেখুন, প্রত্যাশা তো থাকেই, কিন্তু জনবান্ধব করবার মতো যেটি বলছিলাম যে বাজেটের কাঠামোতে খুবই আষ্টে পৃষ্ঠে বাধা থাকে, এখানে খুব পরিবর্তন করবার বা ডাইনামিক অনেক ধরনের সংস্কার করবার সুযোগ কম থাকে, যদি না এটা 1 বছর আগে থেকে এই উদ্যোগগুলো না হয়। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত যতটুকু বাজেট কাঠামো শুনেছি তাতে খুব বড় রকমের কোনো কাঠামোগত পরিবর্তন শুনিনি, এটা দুর্ভাগ্যজনক। এই অন্তত উচিত ছিল যে অগাস্ট সেপ্টেম্বর থেকে যখন বাজেট আলোচনা শুরু হয়েছে তখন থেকে যদি কাঠামোগত পরিবর্তনগুলোর আলোচনা শুরু করা যেত, অন্তত কিছু কাঠামোগত পরিবর্তন আমরা বড়ভাবে এখানে দেখতে পারতাম। তারপরে যেটুকু হয়েছে তার ভিতরে কিছু ইতিবাচক হচ্ছে, যে অপচয় কমানোর একটা চেষ্টা রয়েছে, প্রকল্প ব্যয়কে টাইট করার একটা চেষ্টা রয়েছে, মেগা প্রকল্প কম নেওয়ার একটা চেষ্টা রয়েছে, সেই জায়গাগুলোর দিক। আবার হয়তো মূল্যস্ফীতিকে টার্গেট করে কিছু উদ্যোগ নেবার চেষ্টা রয়েছে। তবে সবকিছুর ক্ষেত্রে একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে সরকারের আয় কম। এই যেহেতু প্রবৃদ্ধি কম, আমদানি রপ্তানিতে একটা নেতিবাচক পরিস্থিতি রয়েছে, বিশেষ করে আমদানিতে, অভ্যন্তরীণ উৎপাদনে একটা নেতিবাচক পরিস্থিতি রয়েছে, রাজস্ব কম আদায়ের একটা প্রক্ষেপণ রয়েছে, খুব বেশি রাজস্ব নাও আসতে পারে, বৈদেশিক ঋণও যে পর্যাপ্ত আসবে তা না। সুতরাং সরকার চাইলেও যে অনেক কিছু করতে পারবেন সেই সামর্থ্য সীমিত। কিন্তু যেটা আমাদের কাছে প্রত্যাশা, এখনো আমরা মনে করি অন্তত কাঠামোগত দিক যেগুলো পরিবর্তন করা যেতে পারে 2027 অর্থ বছরে একটি রাজনৈতিক সরকার এসে যেন সেই উদ্যোগগুলো নিতে পারেন। আমরা মাননীয় ডক্টর গোলাম মোয়াজ্জেম, এই জায়গায় একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি এর আগেও একই কথাই বলছিলেন যে আসলে আগামী অর্থ বছরের পরের অর্থ বছরের বাজেট আলোচনা কেন আরেকটু আগে থেকে শুরু হয় না? মানে আমরা সবসময় বাজেট আলোচনা শুরু করি এমন একটা সময় যখন সময়টা খুবই কম পাওয়া যায়, সেই জায়গায় কি কোনো চ্যালেঞ্জ রয়েছে, নাকি সরকারের ইচ্ছার ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন, বা ব্যারিয়ারটা কি আসলে, যে একটু আগে থেকে কেন এই আলোচনাগুলো শুরু করা যায় না, বা 2 বছর আগে থেকে কেন 2 বছর পরের অর্থ বছরের বাজেটের আলোচনা শুরু করা যায় না? দেখুন, এটা করতে হলে অবশ্যই রাজনৈতিক সরকারের রাজনৈতিক নেতৃত্বের সেই দূরবর্তী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমাদের সরকারের মধ্যে যে প্রশাসন যন্ত্রটি যারা এটি তৈরি করেন, এবং যেহেতু বাংলাদেশে টপ ডাউন প্রক্রিয়ায় বাজেট হয়, এখানে জনগণের সম্পৃক্তি কম, জনগণের প্রত্যাশা বা মূল্যায়নটি এখানে রিফ্লেক্ট হয় না, একেবারেই হয় না। এবং যারা জাতীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরও মূল্যায়ন থাকে না, এগুলো অনেকটা টপ ডাউন প্রসেসে, মিনিস্ট্রিয়াল প্রসেসে এগুলো নির্বাচন হয়। সুতরাং রাজনৈতিক সরকারকে এই সিদ্ধান্তটি নিতে হবে যে বাজেটকে কতটুকু স্থানীয় সরকার পর্যায়ে বিকেন্দ্রায়ন করা যাবে, অর্থাৎ স্থানীয় প্রতিষ্ঠানগুলো তারা তাদের মতো রাজস্ব আদায় করে ব্যয় করার ক্ষমতা দিতে হবে, এবং একটা বড় অংশ জাতীয় পর্যায় থেকে তারা মূল্যায়ন করবেন। সংসদে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে, বাজেট ঘোষণার আগে মন্ত্রণালয় এমপিদের সঙ্গে, মন্ত্রণালয়গুলোর সঙ্গে কাঠামোগত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এই ধরনের আলাপ আলোচনাগুলো করার ক্ষেত্রে ব্যুরোক্রেসির
ধরনের ইনার্শিয়া রয়েছে, তারা করতে চান না এগুলো। এটি একটি চ্যালেঞ্জ বলে মনে করেন। আমাদের আসলে ডক্টর গোলাম মোয়াজ্জেম, আমাদের সময় শেষ হয়ে গেছে আপনার সঙ্গে আলোচনার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।